সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। তৃণমূলের ছাঁটাইয়ের শুরু কোন পথে? কিছুতেই মতের মিল হচ্ছে না মমতা অভিষেকের। কাউকে রেয়াত নয়, 3 মাসের মধ্যে ফল পাবেন। বিগত কয়েক বছরে যা দেখা যায়নি, এবারের 21শে জুলাইয়ের মঞ্চে তেমন ছবি দেখা গিয়েছিল। একেবারে অন্য মেজাজে ধরা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে একাধিক আসনে দলের পরাজয় পিছিয়ে পড়ার সম্পর্কে ময়নাতদন্ত চলছিল। তার রিপোর্টও প্রায় তৈরি। আর তার উপর ভিত্তি করেই যে তৃণমূল বড়সড় রদবদল হতে চলেছে তা নিয়ে সাম্প্রতিককালে নানান জল্পনা চলেছে। কিন্তু কোন পথে হবে সেই রদবদল? কোপ পড়বে কাদের ঘাড়ে? সূত্রের খবর, শাসক দলের সংগঠনে বদল হতে পারেন নরমে গরমে। বদলের ফর্মুলা নিয়ে জোরদার কাটাছেঁড়া চলছে তৃণমূলের অন্দরে। ক্যামাক স্ট্রিটে কান পাতলে শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চান লোকসভা নির্বাচনে শহরাঞ্চলে ফল খারাপ হওয়া এলাকায় একেবারে খোলনলচে বদলে ফেলতে। বিরোধীদের থেকে পিছিয়ে পড়া এলাকায় শহর বা টাউন সভাপতি বদলের সঙ্গে পুরসভার চেয়ারম্যান বদলও হোক চান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তা হোক সর্বত্র। প্রসঙ্গত 21শে জুলাইয়ের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাফ বলেছিলেন, এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে সফল হননি। আমরা সবার বিরুদ্ধে ব্যবস্থা নেব, কাউকে রেয়াত করা হবে না। তবে শুধু অভিষেক একা নন, মমতাও দিয়েছেন শুদ্ধিকরণের বার্তা। 21শের মঞ্চ থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, যেখানে আমরা জিতিনি সেখানে মানুষের ঘরে ঘরে গিয়ে বলবেন আমাদের ক্ষমা করবেন। হয়তো আমাদের বিশ্বাসযোগ্যতায় কোনো খামতি ছিল, আগামী দিন যাতে না হয় আমরা দেখব। সূত্রের খবর, এখন মমতা বন্দ্যোপাধ্যায় চান সব না বদলে কিছুটা বদলাতে। 30 থেকে 40% বদলের পক্ষপাতী তৃণমূল নেত্রী। তার মতে সব বদলে দিলে চলবে কি করে? কিছু বদল হোক, বাকিদের রেখেই 26-এর লক্ষ্যে সংগঠন কাজ করুক। ফর্মুলা কি? অভিষেক চান পিছিয়ে পড়া এলাকা মানেই সেই এলাকায় রদবদলের প্রয়োজনীয়তা রয়েছে, তা বড় ব্যবধান হোক কিংবা ছোট ব্যবধান হোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত কম ব্যবধানের এলাকায় সব ছেটে ফেলতে নারাজ। তৃণমূল সূত্রে খবর, যেসব এলাকায় বড় ব্যবধানে বিজেপি সহ বিরোধীরা লিড পেয়েছে সেই সব এলাকায় বদল হবে, এটা মোটামুটি নিশ্চিত। ইতিমধ্যে বিজেপির সঙ্গে কারা হাত মিলিয়েছে, তলে তলে তৃণমূলকে ডুবিয়েছে, তার রিপোর্ট দলের সাধারণ সম্পাদকের অফিসে জমা পড়তে শুরু করেছে বলে খবর। সংগঠনের রদবদলে ওই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ হবে বলে দাবি একাংশের। 26 বিধানসভায় বিজেপি নেতৃত্বে তিনি দিল্লি ভরসা রাখছে দিলীপেই। সদ্য সমাপ্ত লোকসভায় সাংসদ পদ হারিয়েছেন দিলীপ ঘোষ, বঙ্গ বিজেপির অন্যতম স্তম্ভ। ক্রমেই দলের মধ্যে কোণঠাসা, এরকম খবরও একাধিকবার চাউর হয়েছে। নির্বাচনে হেরে দলের স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ। তার একাধিক কথা নানান সময় নানান বিতর্ক তৈরি করেছে। হারের পর নিজের ইচ্ছেতেই রাজ্যের একাধিক জায়গায় ঘুরছেন দিলীপ। ভোট পরবর্তী হিংসা নিয়েও বিজেপি কর্মীদের মনোবল বাড়িয়েছেন, কিন্তু সেভাবে দলের তরফ থেকে কোনো দায়িত্ব আসছিল না। কাজ পাগল দিলীপ ঘোষণাও করেন, তাকে দায়িত্ব না দিলে আগামী দিনে তিনি রাজনীতি থেকে বিদায় নেবেন। এই সব নানান জল্পনা কল্পনার মধ্যে বিজেপি সূত্রে খবর, দিলীপ ঘোষকে হয়তো এখনই রাজনীতি থেকে সন্ন্যাস নিতে হবে না, কারণ আর বছর 2 পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব চায় 26-এর বিধানসভার গুরুদায়িত্ব থাক দিলীপের উপরে। কয়েকদিন আগে বিজেপির বর্ধিত কার্যকরিণী সমিতির বৈঠকে দিলীপ হাজির ছিলেন। সেখানে কর্মীদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতির সঙ্গে ছবি তোলার। দিলীপ মঞ্চে উঠতেই ব্যাপক হাততালি পান। বিজেপির অন্তরে দিলীপের এই ক্রেজকেই কাজে লাগাতে চায় কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে আবার নতুন করে দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। বিষ্ণুপুর, মেদিনীপুর, যাদবপুর, মথুরাপুর সাংগঠনিক জেলার বৈঠকে রাজ্য দলের পক্ষে পাঠানো হয় দিলীপকে। সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তিনি। সূত্রের খবর, দিল্লি থেকেই দিলীপকে কাজ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য নেতৃত্বকে। দিলীপ ঘোষের সঙ্গে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর সম্পর্ক খুব ভালো নয়, এরকম একটা গুঞ্জন শোনা যায়। তবে প্রকাশ্যে কখনো একে অপরের বিরুদ্ধে সেভাবে মুখ খোলেননি। দিলীপ ঘোষই যে এ রাজ্যে বিজেপিকে নির্বাচনী প্রতিষ্ঠা দিয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। 2021 বিধানসভায় বিজেপির আসন 3 থেকে বেড়ে হয় 77। তার আগে 2019 লোকসভায় 2 আসন থেকে বেড়ে হয় 18। অথচ সেই সংখ্যক আসনই ধরে রাখতে ব্যর্থ হয়েছে বর্তমান রাজ্য নেতৃত্ব।
যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই ফলাফল সাফল্য বলে মনে হয়নি। 2021 সালেই বাংলা দখল করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী বা অমিত শাহ। এরপর রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপকে। সর্বভারতীয় সহসভাপতি করা হলে সেখানেও রদবদল হয়। অবশেষে মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দাঁড় করানো হয় দিলীপকে। তৃণমূলের কীর্তি আজাদ অনায়াসে হারিয়ে দেন তাকে, কিন্তু তা সত্ত্বেও দলের মধ্যে দিলীপের জনপ্রিয়তায় ভাটা পড়েনি, বরং তার হেরে যাওয়া এবং রাজনৈতিক অবসরের কথা জানাজানি হতে কর্মীদের মধ্যে একটা মন খারাপের বাতাবরণ তৈরি হয়েছে। এবার দিলীপ ঘোষ নতুন করে কোন দায়িত্ব পান এবং সুকান্ত মজুমদারের পরিবর্তে তাকেই রাজ্য সভাপতি পদে ফিরিয়ে এনে 2026 বিধানসভার ব্লুপ্রিন্ট বিজেপি প্রস্তুত করে কিনা সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। অধীরের বিকল্প খুঁজে পেল কংগ্রেস। বাংলার দায়িত্ব কাকে দিচ্ছেন রাহুল? বাংলায় লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। একাধিক রাজ্যে সাংগঠনিক রদবদল করতে চলেছে জাতীয় কংগ্রেস। তাই এবার বাংলায় স্থায়ী সভাপতির খোঁজে কংগ্রেস হাইকমান্ড। এতদিন বাংলায় অস্থায়ী সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা নির্বাচনে বহরমপুরে হারের পাশাপাশি বাংলায় আশানুরূপ ফল হয়নি কংগ্রেসের। সোমবার এই নিয়ে প্রদেশ নেতৃত্বের মতামত জানতে আলাদা আলাদা করে কথা বলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠক কেসি বেণুগোপাল। প্রদেশের অনেকেই দ্রুত সংগঠনের রদবদলের পক্ষে মত প্রকাশ করে বলে খবর। মল্লিকার্জুন খাড়গে সভাপতি হওয়ার পর থেকেই অস্থায়ীভাবে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব সামলাচ্ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। মাঝে সেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চেয়ে একাধিকবার কংগ্রেসের হাইকমান্ডের কাছে এ বিষয়ে জানান তিনি। এরপরই বাংলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক গুলাম নূর এ বিষয়ে কলকাতায় গিয়ে প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। পরে এ বিষয়ে তিনি কংগ্রেসের হাইকমান্ডের কাছে রিপোর্ট দেওয়ার পরেই এদিন প্রদেশ নেতৃত্বকে তলব করে কংগ্রেস হাইকমান্ড। এদিন বৈঠকে অধীর চৌধুরী প্রথমেই নিজের বক্তব্য দিয়ে বেরিয়ে যান। বেরিয়ে যাওয়ার সময় অধীর চৌধুরী বলেন, আমি আমার বক্তব্য জানিয়ে দিয়েছি, এবার রদবদলের বিষয়ে হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। অন্যদিকে আরেক নেতা প্রদীপ ভট্টাচার্য জানান, রাজ্যের সংগঠন ও রাজনৈতিক পরিস্থিতি জানতে চাওয়া হয়, কেন জোট করার পরেই এমন ফল হলো সেই ব্যাখ্যাও জানতে চান বেণুগোপাল। জাতি ও ধর্মের ভিত্তিতে প্রবল মেরুকরণের ফলেই এমন পরিণতি হয়েছে বলে বেণুগোপালকে জানান তিনি। অনুব্রত মণ্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। মানতে হবে দুটি শর্ত, ছাড়া পাবেন কবে? গরু পাচার মামলায় অবশেষে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। গরু পাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন কেষ্ট। কী শর্ত? সুপ্রিম কোর্টের নির্দেশ, অনুব্রতকে তদন্তের সহযোগিতা করতে হবে এবং তাকে পাসপোর্ট জমা রাখতে হবে। প্রসঙ্গত 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত। সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ গরু পাচার মামলায় সংক্রান্ত সিবিআই মামলায় জামিন দিল অনুব্রতকে। একই সঙ্গে জামিনের অন্যতম শর্ত হিসেবে বলা হয়েছে, কোনো অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করবেন না অনুব্রত, কোনোভাবেই প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না। তবে সিবিআই মামলায় জামিন হলেও ইডির মামলায় মেলেনি জামিন, আর সে কারণেই এখনই জেল মুক্তি নয় অনুব্রতর। সুপ্রিম কোর্ট জানিয়েছে, জামিনের অন্যতম শর্ত, কোনো অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করবেন না অনুব্রত মণ্ডল, কোনোভাবেই প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডল নিম্ন আদালতের মামলা অনাবশ্যক দীর্ঘ করার জন্য কোনো আবেদন করতে পারবেন না। প্রসঙ্গত 2022 সালের 11ই আগস্ট বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল। তাকে প্রথমে গ্রেপ্তার করে সিবিআই। গ্রেপ্তারের পর প্রথম আসানসোল সংসদ নাগারে রাখা হয়েছিল কেষ্টকে। পরে তিহার জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। তখন থেকে তিহারেই বন্দী অনুব্রত। এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাকে গ্রেপ্তার করেছিল। এরপর গ্রেপ্তার হন তার মেয়ে সুকন্যাও। বর্তমানে সুকন্যাও তিহারে বন্দী। তবে সিবিআইয়ের মামলায় অনুব্রতর জামিন হওয়ায় এবার অন্য মামলাগুলিতেও জামিনের সম্ভাবনা তৈরি হলো। একই সঙ্গে জামিনের সম্ভাবনা বাড়ল সুকন্যারও।